আমার নাম সাইন। আমি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের ছোট পরিবার, আমি আর আমার মা সোনালি। আমার বাবা বিদেশে থাকে। আমার জন্মের আগেই একবার দেশে এসেছিল, তারপর মায়ের সঙ্গে বিয়ে হলো, আর তারপর আবার চলে গেল। তারপর থেকে আর কোনো দিন ফেরেনি, শুধু টাকা পাঠায়। মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, ভালোবাসা দিয়ে। মায়ের বয়স এখন 40 ছুঁই ছুঁই। কিন্তু মাকে দেখলে বোঝা যায় না, মায়ের মুখ, শরীর, চোখের ভাষা এমন এক রকম টান আছে যেটা যে কোনো পুরুষকে মোহিত করতে পারে। আমি যত বড় হচ্ছিলাম, মাকে দেখে আমার মধ্যে এক অজানা অনুভব জন্ম। মা শুধু আমার মা না, ও একজন নারীও। মাঝে মাঝে মা বলতো, শরীরটা ভালো লাগছে না, মাথা ঘোরে, গা কাঁপে। আমি বলতাম, চলো মা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। মা একটু চুপ করে থাকত। তারপর একদিন বলল, হ্যাঁ সায়েন, আমাকে দেবাংশুর কাছে নিয়ে চল। আমি অবাক হয়ে বললাম, কে এই দেবাংশু? মা বলল, কলেজের সময়কার বন্ধু, এখন বড় ডাক্তার হয়েছে। ওর চেম্বারে গিয়ে ভালো চিকিৎসা করালে উপকার হবে। আমি বললাম, ঠিক আছে মা। পরদিন মাকে নিয়ে গেলাম দেবাংশুর চেম্বারে। ঢুকেই বুঝতে পারলাম, মা আর ডাক্তার চেনা মুখে হাসি, চোখে আলাবা চাহনি। দেবাংশু বলল, কেমন আছো সোনালি? মা হালকা হাসল, বলল, আগের মতোই, শরীরটা ভালো নেই। তখন দেবাংশু আমার দিকে তাকিয়ে বলল, সায়েন, তুমি একটু দোকান থেকে কিছু জিনিস কিনে আনো। আমি বেরিয়ে গেলাম, কিন্তু ভেতরটা ছটপট করতে লাগল, যেন কিছু একটা হচ্ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে চোখ রাখলাম ফাঁকা দরজার ভেতর। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। দেবাংশু মাকে জড়িয়ে ধরেছে, ঠোঁটে ঠোঁট চেপে ধরে গভীরভাবে ভাবে চুমু খাচ্ছে। মায়ের শরীরের ওপর হাত বোলাচ্ছে। মা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলছে। আমি আর সহ্য করতে পারলাম না, দরজা ঠেলে ঢুকে পড়লাম। মা চমকে উঠল। দেবাংশু দ্রুত সরে দাঁড়াল। আমি চিৎকার করে বললাম, মা, এটা কি? তুমি কি করছো? মা কিছু বলছিল না, শুধু চোখে জল। আমি বললাম, এখনই বাড়ি চলো। বন্ধুরা, এরপর কি হবে সেটি শোনার আগে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর এই গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবে, তাহলেই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। সারা দিন কিছু না বলেই কেটে গেল। রাতে মা আমার ঘরে এসে দাঁড়িয়ে থাকল। আমি বললাম, বলো মা, তুমি কেন এমন করলে? মা আস্তে করে বলল, সায়েন, আমি তো মানুষ। তোর বাবা বিয়ের কয়েকদিন পরেই বিদেশ চলে যায়। আমি একা থেকে গেছি। আমার শরীর, মন, ভালোবাসা কারো থেকে পাইনি। কলেজে পড়ার সময় আমি আর দেবাংশু খুব ঘনিষ্ঠ ছিলাম। সব কিছু হয়েছিল আমাদের মাঝে। বিয়ের পর হঠাৎ সব ছিঁড়ে গেল, কিন্তু মন তো থেমে থাকেনি। মাঝে মাঝে দেখা করতে করতে আবার সেই পুরনো অনুভব জেগে উঠেছে। আমি বললাম, মা, তুমি যদি এসব আমার সামনে স্বীকার করো, তাহলে আমিও কিছু বলি। আজ থেকে তুমি দেবাংশুর কাছে যাবে না। যা কিছু তোমার চাওয়া সেটা আমি পূরণ করব। আমি তোমার ছেলে, কিন্তু আমি জানি কিভাবে ভালোবাসা দিতে হয়। মা চুপ করেছিল, তারপর আস্তে আস্তে আমার বুকে মাথা রাখল। বলল, যদি তুই আমার সব চাওয়া পূরণ করতে পারিস, তাহলে আমি শুধু তোর হয়ে থাকব। মা আমাকে জড়িয়ে ধরল, মুখ ঘুরিয়ে আমার গালে একটা চুমু খেল। আমি ঠকঠক করে কেঁপে উঠলাম। আমিও মায়ের কোমর জড়িয়ে ধরলাম। সেই রাতেই আমাদের জীবনের সব কিছু বদলে গেল। সেই রাতের পর মা আর আগের মতো ছিল না। আমি তো আরও অনেকটাই বদলে গিয়েছিলাম। মায়ের চোখে আমি শুধু সায়েন না, আরও কিছু, বেশি কিছু, গভীর কিছু, ছুঁয়ে যাওয়া। সকালবেলা ঘুম ভেঙে দেখি মা আমার পাশেই শুয়ে, মাথা আমার বুকের ওপর রাখা। মায়ের চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর মুখে এক ধরনের শান্তি, যেটা আমি কখনো দেখিনি।
আমি আস্তে করে ওর চুলে হাত বোলাতে বললাম, মা ওঠো, সকাল হয়ে গেছে। মা চোখ খুলে তাকালো। বল সায়েন, আজ তাড়াহুড়ো নেই, তুই একটু থাক আমার কাছে, আমি তোকে ছেড়ে এখন আর থাকতে পারবো না। আমি বললাম, তুই আমার মা, তবুও আমি তোকে শুধু মা হিসাবে দেখি না, তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। মা উঠে বসো। ওর শাড়ির আঁচলটা ঠিকঠাক করে নিল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর বুকের ভাঁজ স্পষ্ট, ওর গলায় ঘাম জমে আছে, একটা অন্যরকম উষ্ণতা ছড়াচ্ছে। মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। বল কি রে, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমি আস্তে করে বললাম, তুই জানিস না তোর চোখে কি আছে? আমি যেন তোর চোখে ডুবে যেতে চাই। মা আমার গালে হাত রাখল, বললে, এত বছর পর কেউ আমার চোখের ভাষা বুঝল। তুই যদি আমাকে বুঝিস তাহলে আমি তোকে আর কিছুতেই ছাড়তে পারি না। আমি মায়ের হাত ধরে বললাম, মা তুই আমার মা ঠিকই, তবু তুই যে একজন নারী, তুই যে ভালোবাসা পাওয়ার যোগ্য, আমি তোর সেই চাওয়াগুলো পূরণ করব। আমি তোকে ভালোবাসব এমনভাবে যেভাবে তুই কোনোদিনও কল্পনা করনি। মা চুপ করে আমার গলায় মুখ রাখল। ওর ঠোঁট আমার কাছ ছুঁয়ে গেল। আমি কেঁপে উঠলাম, আমার ভেতরটা গরম হয়ে উঠল। মা বলল, সায়েন আজ দুপুরে কলেজে যাস না, আমি তোকে সারা দিন কাছে চাই। আমি কিছু বললাম না, শুধু মায়ের ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। ও চমকে উঠল, তারপর চোখ বন্ধ করে দিল। আমি ওর মুখে মুখে আলতো করে ভালোবাসা ছুঁয়ে দিলাম। ওর শাড়ির ভেতর দিয়ে ওর পিঠে হাত রাখলাম। ও শিউরে উঠল, আমাকে জড়িয়ে ধরল। আমাদের সেই দুপুর কাটল এক অদ্ভুত রোমান্সে। না কোনো ভয় ছিল, না কোনো অপরাধ বোধ, শুধু ভালোবাসা আর ছুঁয়ে যাওয়া। বিকেলে মা চুপচাপ হয়ে গিয়েছিল, ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। মা বলিল, সায়েন তুই তো জানিস না আমি কতদিন ধরে তোর দিকে তাকিয়ে চুপ ছিলাম। তোর বুকের গড়ন, তোর ঘামের গন্ধ, তোর নিঃশ্বাসের আওয়াজ সব আমার ভেতরকে তোলপাট করত। কিন্তু আমি তো তোর মা, এই ভয়ে কিছু বলতে পারিনি। আমি মায়ের কাঁধে মাথা রাখলাম, বললাম, মা আমি তোর সেই ছেলে যে তোর একাকিত্ব বোঝে, যে তোর শরীর মন দুটোই চায়। মা আমার ঠোঁটে চুমু খেয়ে বলল, সায়েন তুই যদি আমার হয়েই থাকিস তাহলে আমি আর কিছু চাই না, শুধু তুই আমাকে এমনভাবেই ভালোবাসিস যেমন আজ করছিস। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমি তোর সব চাওয়া পূরণ করব, তুই শুধু আমার থাকিস। রাত নামছিল, ঘরটা নরম আলোয় ডুবেছিল। আমার আর মায়ের জীবনে আর কোনো বাধা ছিল না, শুধু ভালোবাসা ছিল, এক নিষিদ্ধ ভালোবাসা, যেটা যতদিন গোপন থাকবে ততদিনই আরও গভীর হবে। এভাবেই শুরু হল এক অন্যরকম সম্পর্ক, এক নতুন অধ্যায়, যেখানে মা আর ছেলের সীমারেখা মুছে গিয়েছিল। থাকছিল শুধু একে অপরের নিঃশ্বাস। পরের পর্বে জানবে কিভাবে সায়েন আর সোনালির সম্পর্ক ঘনিষ্ঠ থেকে আরও জটিল হয়ে উঠবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই গল্পটি শেষ না হওয়া পর্যন্ত শুনতেই থাকো। তোমার রাত হোক আরও উষ্ণ আর আবেগময়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা নেই বিছানায়। আমি উঠেই মায়ের ঘরের দিকে গেলাম। দেখি দরজা বন্ধ, ভেতর থেকে পানি পড়ার শব্দ। মা বাথরুমে স্নান করছিল। আমি চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। ওর গলার গান শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝে পানির ছিটে দরজায় এসে লাগছিল। আমার ভিতরটা গরম হয়ে উঠল, চোখের সামনে যেন মায়ের ভেজা শরীর ভেসে উঠছিল। তখনই মা ভেতর থেকে ডাকল, সায়ান তুই কি বাইরে দাঁড়িয়ে? একটু তোয়ালে দিয়ে যা তো, ভেতরে রেখে আসতে ভুলে গেছি।
আমি থমকে গেলাম, তারপর আস্তে করে নিজের হাতের তোয়ালে ওর দরজার ফাঁক দিয়ে এগিয়ে দিলাম। দরজাটা একটু খোলা ছিল, সেই ফাঁক দিয়ে যা দেখলাম আমার গলা শুকিয়ে গেল। মা পুরো ভিজে, চুল ভেজা, শরীরের ভাঁজগুলো ভেজা কাপড়ে স্পষ্ট হয়ে আছে। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, লজ্জা লাগছে না? আমি তো তোর মা। আমি আস্তে করে বললাম, তুই আমার মা ঠিকই, কিন্তু আমার চোখ তোকে নারী হিসেবেই দেখে। মা কিছু বলল না, শুধু আমার হাত থেকে তোয়ালেটা নিয়ে ভেতরে ঢুকে গেল আর দরজাটা লাগিয়ে দিল। আমি থক থক করে কাঁপছিলাম, যেন শরীরের ভেতরে আগুন জ্বলছে। আমার নিঃশ্বাস গরম হয়ে উঠছিল। কিছুক্ষণ পর মা বেরিয়ে এলো। চুল ভেজা, তাজা শরীর থেকে একটা গন্ধ ছড়াচ্ছিল। একটা সাদা পাতলা নাইটি গায়ে ভেতরে কিছু পড়া ছিল না হয়তো। আমার চোখ আটকে গেল। মা হাসল, বলল, তোর কি চোখে কিছু পড়ে না? তুই সকাল থেকে আজ একবারও চোখ সরাস? আমি ওর কাছে গিয়ে বললাম, তুই যদি জানতিস তোর গায়ের গন্ধে আমি কেমন পাগল হয়ে উঠি। মা বলল, আজকে একটা কথা বলি। আমি চমকে উঠলাম, বললাম, কি কথা? মা বল, দেবাংশু আজকে হঠাৎ করে ফোন করেছে, ও আবার দেখা করতে চায়। একটু অপ্রস্তুত মুখে বলল, তুই কি কিছু বলবি না? আমি মাথা নিচু করে বললাম, মা, আমি তোকে বারণ করেছিলাম ওর সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। মা বলল, যদিও আমার শরীর চায়, তুই কি আমায় দেবে? সেটা আমি এক ধাক্কায় মাকে জড়িয়ে ধরলাম, বললাম, তুই আবার এসব বলিস না। আমি যা যা তুই চাইবি সব দেব, তুই শুধু অন্য কারো কথা আর মুখে আনিস না। মাথা নিচু করে আমার বুকে মুখ রাখল, বলল, তাহলে প্রমাণ দে তুই আমাকে শুধু কথায় নয়, মন দিয়েও ভালোবাসিস। আমি ওকে টেনে আমার বিছানায় বসালাম। ওর মুখে এক অদ্ভুত প্রশান্তি। আমি মায়ের ঠোঁটে হালকা চুমু খেলাম। ও চোখ বন্ধ করল, ওর হাত আমার পিঠে চেপে বসল। আমাদের সেই দুপুরটা এক নীরব রোমাঞ্চে ভরে উঠল। কোনো শব্দ ছিল না, শুধু নিঃশ্বাস, শুধু গন্ধ, আর দুইটা শরীরের মাঝে তৈরি হওয়া এক নিষিদ্ধ আলোর ছায়া। সেই দুপুরের পর মা একদম চুপচাপ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম ওর মন কেমন যেন দ্বিধায় ডুবে গেছে। আমাদের সম্পর্কটা হঠাৎ করে এত গভীর হয়ে উঠবে মা হয়তো তা ভাবেনি। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর হাত ধরলাম। ও কিছু বলছিল না, শুধু জানালার বাইরে তাকিয়েছিল। চোখের কোণ ভিজে যাচ্ছিল। আমি বললাম, মা, কিছু বলছিস না কেন? তুই আমার কাছে এত দূরে কেন মনে হচ্ছে? মা আস্তে করে বলল, সায়েন, আমি একটা ভুল করে ফেলেছি। আমি তোকে এত কাছে টেনে এনেছি যেখানে আর ফিরতে পারবো না। তুই আমার ছেলে, এই সমাজ, এই পৃথিবী আমাদের মেনে নেবে না। আমি বললাম, মা, তোকে ভালোবেসে যদি ভুল হয় তাহলে আমি সেই ভুল করতেই রাজি। মা আমার দিকে তাকিয়ে বলল, তুই জানিস না আমি ভেতরে ভেতরে কতটা কাঁদছি। তুই তো আমার রক্ত, তোর স্পর্শে আমি কাঁপে উঠি, কিন্তু সেই কাঁপা আনন্দে নাকি পাপে তা আমি বোঝার আগেই তোকে কাছে টেনে নিয়েছি। আমি ওর মুখে আঙুল দিয়ে বললাম, চুপ কর মা, তুই যা করেছিস সেটা পাপ না। ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমি সেই পাপে ডুবে থাকতে চাই। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মা চমকে উঠল। আমি দরজা খুলে তাকিয়ে দেখি দেবাংশু দাঁড়িয়ে, চোখে চশমা, হাতে ওর পরিচিত ডাক্তারি ব্যাগ, মুখে সেই চেনা হাসি। দেবাংশু বলল, সায়েন, তোমাদের দেখতে ইচ্ছে হল, তাই চলে এলাম। সোনালি, কেমন আছো মা? মাথমকে দাঁড়িয়ে কিছু বলল না। আমি বললাম, আপনি এখানে হঠাৎ? দেবাংশু বলল, পুরনো বন্ধু বলে কথা, একটা বন্ধুর শরীর খারাপ শুনে তো আর চুপ করে থাকা যায় না। মা বললে, এসছ ভেতরে? দেবাংশু আমার দিকে তাকিয়ে বলল, তুমি যদি কিছু মনে না করো আমি একটু সোনালির সঙ্গে আলাদা কথা বলি।
আমি কিচ্ছু বললাম না। মা আর ও ভেতরের ঘরে গেল। আমার বুকটা কেঁপে উঠল। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছিল। দেবাংশু বলছিল, সোনালি, তুই তো আমার খুব আপন ছিলি। তুই কি এখনও আমাকে ভুলতে পারো? মা বলছিল, দেবাংশু, অনেক কিছু বদলে গেছে। আমার জীবন এখন অন্য পথে। দেবাংশু বলল, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসতাম। তুই কি এখনও একা? মা একটু চুপ করে বলল, না, আমি একা না। আমার পাশে এখন এমন একজন আছে যে আমার নিঃশ্বাসেরও খেয়াল রাখে। দেবাংশু একটু চুপ করে রইল, বলল, কে সেই ভাগ্যবান? মা বলল, যার জন্য আমি আবার বাঁচতে শিখেছি। তোর জানার দরকার নেই। এই সময় আমি ঘরে ঢুকে পড়লাম। দেবাংশু বলল, তুমি? আমি বললাম, হ্যাঁ, আমি আর মা একে অপরকে ভালোবাসি। আপনি দয়া করে এখনই বেরিয়ে যান। দেবাংশুর আগে মুখ শক্ত করে উঠে গেল আর বলল, তোমরা দুজন পাগল। এই পাপের আগুনে একদিন পুড়ে যাবে। আমি দরজা বন্ধ করে মাকে জড়িয়ে ধরলাম। মা বলল, তুই সব শুনে ফেললি? আমি বললাম, হ্যাঁ মা, তুই আমার। আমি তোকে ছাড়া থাকতে পারব না। আজ থেকে শুধু তুই আর আমি, কেউ না, কেউ কিছু না। মা চোখ বন্ধ করে আমার ঠোঁটে চুমু খেল আর বলল, আজ রাতে তুই আমায় এমন করে কাছে রাখ যেন কাল কিছুই থাকে না, থাকে শুধু আমাদের ভালোবাসা। সেই রাতটা ছিল আমাদের জীবনের এক চরম মোড়। আমরা কেউ কিছু বলিনি, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে অপরকে অনুভব করছিলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে বলছিল, সায়ন, তুই জানিস তো, তোকে আমি যখন ছোট ছিলি তখনও এভাবে জড়িয়ে থাকতাম, কিন্তু তখন ছিল এক মায়ের মমতা। আজ তোকে জড়িয়ে থাকলে আমি এক নারীর আরাম পাই। আমি বললাম, মা, তুই শুধু আমার। তুই যতদিন বাঁচবি আমি তোকে এইভাবেই আগলে রাখব। মা বলল, জানিস, তোর বাবা যদি ফিরে আসে? আমি বললাম, ও তো কখনো ছিল না। তোর চোখে আমি কাঁদতে দেখেছি। আজ সেই চোখে আমি হাসি আনতে চাই। মা হালকা করে হেসে বলল, তুই যদি বলিস তাহলে চল আমরা চলে যাই দূরে কোথাও, যেখানে কেউ আমাদের চিনবে না, কেউ প্রশ্ন করবে না, শুধু তুই আর আমি। মায়ের হাত ধরলাম, বললাম, ঠিক আছে। এই শহর যেখানে আমরা লুকিয়ে ভালোবেসেছি, সেই শহর ছেড়ে আমরা চলে যাব। পরদিন সকালবেলা আমি আর মা একসাথে ট্রেনের টিকিট কাটলাম। একটা ছোট পাহাড়ি গ্রাম যেখানে কেউ আমাদের চেনে না। মা বলল, এখানে কেউ জানবে না আমি তোর মা। তুই বলবি আমি তোর স্ত্রী। আমি বললাম, ঠিক তাই। আমরা নতুন করে জীবন শুরু করব। নতুন ঘর, নতুন বিছানা, নতুন গল্প। মায়ের ঠোঁটে হাসি, আমার বুকে ওর মাথা। রাতের দিকে আমরা হেঁটে হেঁটে নদীর ধারে গেলাম। মা বলল, শায়েন, তুই কি কখনো কাউকে বলবি আমাদের সম্পর্কে? আমি বললাম, না মা, এই গল্প শুধু আমাদের। এই ভালোবাসা কারও জানার জন্য নয়। এটা আমাদের নিঃশব্দ সুখের ভেতরেই থাক। মা আমার গলা জড়িয়ে বলল, শায়েন, আমি তোকে পেয়ে এই জীবনে আর কিছু চাই না। তুই আমার ছেলে, তুই আমার স্বামী, তুই আমার প্রেমিক, তুই আমার রাত, তুই আমার সকাল। আমি মাকে ঠোঁটে চুমু খেয়ে বললাম, তুই আমার জীবন, তুই আমার অস্তিত্ব। সেই রাতটা ছিল আমাদের নতুন জীবনের প্রথম রাত, একটা নিষিদ্ধ ভালোবাসার, যার মধ্যে ছিল স্বপ্ন, আত্মা আর এক অনন্ত বন্ধনের প্রতিশ্রুতি। বন্ধুরা, এভাবেই শেষ হল খুনি আলোর ছায়া, একটা গল্প যা সমাজ মেনে না নিলেও ভালোবাসা মেনে নিয়েছিল। তুমি যদি পুরো গল্প শুনে থাকো তাহলে বুঝে গেছ, ভালোবাসা কোনো নিয়ম মানে না। ভালোবাসা শুধু টানে, আর সেই টান যদি নিষিদ্ধ হয় তবু তা হয়ে ওঠে অমর।